এক সাধারণ জুস বিক্রেতা থেকে দেশের সবচেয়ে বড় মিউজিক ট্রাইকনে পরিণত হয়েছিলেন। কিন্তু সাফল্যের এই চরম শিখরে উঠে কেন তাকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছিল? এর পেছনে কারণ কি শুধুই মাফিয়াদের চাঁদাবাজি ছিল, নাকি আরও গভীরে কোনো ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল? বন্ধুরা, অন্তর্বীণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন্ত। আজ আমরা সেই ভয়ঙ্কর দিনের কথা বলবো যে দিনটা ভারতের সঙ্গীত জগতে একটি কালো অধ্যায়ের সূচনা করেছিল। আমাদের আজকের কাহিনীর মূল চরিত্র গুলশান কুমার। 1997 সালের 12ই আগস্ট মুম্বাইয়ের জুহু বিচে নিজের প্রতিদিনের রুটিন মেনে একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন গুলশান কুমার। কিন্তু মন্দির থেকে বেরিয়ে গাড়ি ওঠার মুহূর্তে 3 জন যুবক তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তাদের হাত থেকে একের পর এক 16টি গুলি বেরিয়ে আসে। গুলশান কুমারের শরীর ঝাঁঝরা হয়ে যায় এবং সেখানেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেই সময় তিনি ছিলেন বলিউডের 1 নম্বর মিউজিক কোম্পানি টি সিরিজের মালিক। কিন্তু প্রশ্ন জাগে, যে মানুষটি সারা জীবন মানুষের জন্য দান ধ্যান করেছেন, গরিবদের সাহায্য করেছেন, এমনকি আহত পশুদেরও চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাকে কেন এমন নিষ্ঠুরভাবে খুন করা হলো? সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় বিষয় হলো, রোজ তার সঙ্গে যে ব্যক্তি দেহরক্ষী থাকত সেদিন সে ছিল না। কেন? এই প্রশ্নের উত্তর আজও পরিষ্কার নয়। এমনকি সেই দিন গুলশান কুমার হাত জোর করে আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষের কাছে বাঁচার জন্য সাহায্য চেয়েছিলেন, কিন্তু অজানা এক আতঙ্কে সবাই নিজেদের দরজায় খিল দিয়ে দিয়েছিল। কিসের ভয়ে তারা এমনটা করেছিল? গুলশান কুমারের এই হত্যাকাণ্ড কেবল তাকেই শেষ করেনি, এটি পুরো বলিউড ইন্ডাস্ট্রি এবং সারা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। তার মৃত্যুর পর বলিউডের বড় বড় তারকাদের নামও এই ঘটনার সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু জানলে আপনি অবাক হবেন, আজ প্রায় 27 বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের মূল অপরাধীরা আজও শাস্তি পায়নি। 12ই আগস্ট সকালে গুলশান কুমার নিজের বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে জিতেনেশ্বর মন্দিরে তিনি রোজ পুজো দিতে যেতেন। সেই দিন ঠিক সকাল 10:10 তিনি তার মেরুন রঙের স্ট্রিম গাড়ি নিয়ে মন্দিরের কাছে পৌঁছান। গুলশান গাড়ি থেকে নেমে সোজা মন্দিরের ভেতরে চলে যান, আর তার ড্রাইভার রূপলাল গাড়িটি মন্দিরের পাশে একটি বিল্ডিংয়ের সামনে পার্ক করে। ঠিক 30 মিনিট পর 10:40 গুলশান পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে আসেন। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই ফুটপাতে একটি সেলুন ছিল। এই সেলুনে বসেছিল দাউদ ইব্রাহিমের 3 জন শুটার, আব্দুল রাউফ, যাকে দাউদ মার্চেন্ট নামেও ডাকা হতো, আব্দুল রশিদ এবং অনিল শর্মা। তারা 3 জন ওই সেলুনে বসে গুলশানের ওপর নজর রাখছিল। 10:40 গুলশান পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে গাড়িতে ওঠার জন্য এগোতেই আব্দুল রাইফ সামনে চলে আসে। সে গুলশানের ঘাড়ের কাছে বন্দুক ঠেকিয়ে বলে, বহুত পূজা কর লিয়া, আব ভগবান কে পাস যা। এই কথা বলার সাথে সাথেই সে গুলশানের মাথা লক্ষ্য করে গুলি চালায়। সৌভাগ্যবশত গুলিটা তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলশান প্রাণ বাঁচাতে দৌড়ে মন্দিরের পাশে একটি টয়লেটে ঢুকতে চেষ্টা করেন, কিন্তু তার ভাগ্য সেদিন সহায় ছিল না। পা পিছলে তিনি টয়লেটের সামনে পড়ে যান। ততক্ষণে ওই 3 জন শুটার তার কাছে চলে আসে এবং তার পিঠে পরপর 3টি গুলি করে। এতগুলো গুলি লাগার পরেও গুলশান হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকেন। তিনি পাশে একটি বাড়িতে এক মহিলাকে হাত জোর করে অনুরোধ করেন তাকে যেন ভেতরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু আতঙ্কে সেই মহিলা তার সামনেই দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে গুলশানের ড্রাইভার রূপলাল এগিয়ে আসে শুটারদের বাধা দিতে চেষ্টা করে, কিন্তু একজন শুটার তার পায়ে গুলি করে, ফলে রূপলালও মাটিতে লুটিয়ে পড়ে। এবার ওই 3 জন শুটার তাদের কাছে থাকা বন্দুক থেকে লাগাতার গুলশান কুমারের উপর গুলি চালাতে থাকে। তারা মোট 16টি গুলি চালিয়েছিল, তার মধ্যে 1টি মিস হয় এবং বাকি 15টি গুলি গুলশানের শরীর ঝাঁঝরা করে দেয়। গুলশান কুমারকে যখন শুটাররা গুলি করছিলেন তখন তাদের মধ্যে একজন আব্দুল রাউফ
ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। সেই ফোনের ওপাশে ছিল দাউদ ইব্রাহিমের ডান হাত আবু সালেম। জানা যায় এই ফোনটা করা হয়েছিল গুলশানের চিৎকার এবং আর্তনাদ শোনানোর জন্যে। গুলশান কুমার যখন রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারান তখন 3 জন শুটার একটি ট্যাক্সি ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুটাররা চলে যাওয়ার পর মন্দিরের পূজারী এবং একজন কর্মচারী এগিয়ে এসে গুলশান কুমার এবং রূপলালকে কাছের কুপার হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর গুলশান কুমারকে মৃত ঘোষণা করা হয়। গুলশান কুমারের মতো এত ভালো একজন মানুষ, যিনি সব সময় ভক্তিমূলক গান করতেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, নতুন শিল্পীদের সুযোগ করে দিতেন, তার এমন মৃত্যু ছিল গোটা ভারতের কাছে এক বড় দুঃসংবাদ। মুম্বাই পুলিশ যখন এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে তখন প্রথমেই মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নাম উঠে আসে। একই সঙ্গে উঠে এসেছিল একজন মিউজিক ডিরেক্টরের নাম, যার কেরিয়ার শুরু হয়েছিল গুলশান কুমারের হাত ধরে। কে ছিল সেই বিশ্বাসঘাতক? সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব ভিডিওতে, কিন্তু তার আগে আমরা দেখে নেব একজন ফল বিক্রেতার ছেলে হয়েও গুলশান কুমার কিভাবে বলিউডের মতো এক বিশাল ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর রাজত্ব করেছিলেন এবং কিভাবে টি সিরিজের মতো একটি বিশাল কোম্পানি তৈরি করেছিলেন। 1957 সালে দিল্লির দরিয়াগঞ্জের এক পাঞ্জাবি হিন্দু পরিবারে গুলশানের জন্ম হয়। ছোটবেলা থেকে তিনি বাবার সঙ্গে জুসের দোকানে কাজ করতেন। পরে তার বাবা একটি দোকান ঘর কিনে রেকর্ডের ব্যবসা শুরু করেন, আর এখান থেকে গুলশানের গানের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। সেই সময় ভারতে গ্রামাফোন খুব চলত, যা ছিল মূলত অভিজাতদের বিনোদনের মাধ্যম। বাবার দোকানে কাজ করতে করতে গুলশান রেকর্ড বানানো এবং রেকর্ড রিপেয়ারিংয়ের কাজ শিখে ফেলেন। তবে গ্রামাফোনের ভবিষ্যৎ বেশি দিন ছিল না, কারণ ভারতের বাজারে তখন সস্তা জাপানি ক্যাসেট আসতে শুরু করেছিল, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। আর গুলশান এই সুযোগটিকে কাজে লাগিয়ে সস্তায় পাইরেটেড গানের ক্যাসেট বিক্রি করতে শুরু করেন। 1983 সালে গুলশান কুমার প্রথম তার রেকর্ড স্টুডিও সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড তৈরি করেন, আর এতে তার ব্যবসা দ্রুত গতিতে বাড়তে থাকে। মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে তিনি 1983 সালে মুম্বাই আসেন এবং শুরু করেন নিজের নতুন মিউজিক কোম্পানি টি সিরিজ। গুলশান কুমার একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি ভগবান শিব এবং বৈষ্ণবী দেবীর ভক্ত ছিলেন। বলা হয় টি সিরিজ নামের প্রথম অক্ষর টি অর্থাৎ ত্রিশূল থেকে নেওয়া হয়েছে। টি সিরিজের প্রথম দিকে গুলশান কুমার ভক্তিমূলক ক্যাসেট তৈরি করতেন, কারণ এই গানের ভারতে প্রচুর চাহিদা ছিল, আর এই গানের জন্য তিনি নতুন নতুন প্রতিভাবানদের বেছে নিতেন। অনুরাধা পডওয়াল, মোহাম্মদ আজিজ, কুমার শানু, অলকা ইয়াগনিক, এরা এই সময় বড় মাপের সিঙ্গার ছিলেন না। গুলশান কুমারের হাত ধরেই তারা মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রাখেন। নতুন শিল্পীদের নেওয়ার দুটি প্রধান কারণ ছিল: এক, তাদের গান মানুষ পছন্দ করত, আর দুই, তাদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম হতো। 1986 সালে কিয়ামত সে কিয়ামত তক অ্যালবামের মাধ্যমে টি সিরিজ বলিউডে হিট করে যায়। সেই সময় বহু প্রতিভাবানকে গুলশান কুমার খুঁজে বের করে তাদেরকে চান্স দিয়েছিলেন। আজকের দিনে জনপ্রিয় সিঙ্গার সোনু নিগম গুলশান কুমারের হাত ধরেই মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, কিন্তু এই সময় তার সাথে এমন একজন মিউজিক ডিরেক্টরের পরিচয় হয় যে তার মৃত্যুর প্রধান কারণ হতে চলেছে। 1990 সালে আশিকি নামে একটি ফিল্ম রিলিজ করে, যার গান আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। এই মিউজিক অ্যালবামটি দেশ জুড়ে ভীষণ জনপ্রিয় হয়েছিল, এমনকি 1 কোটি ক্যাসেট বিক্রি হওয়ার পর টি সিরিজ তার গণনা বন্ধ করে দিয়েছিল। এই অ্যালবামের মিউজিক ডিরেক্টর ছিলেন নাদিম শ্রবণ জুটি। এই দুই মিউজিক ডিরেক্টর সেই সময় প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন। আশিকির সাফল্য টি সিরিজকে ভারতের সবচেয়ে জনপ্রিয় মিউজিক কোম্পানিতে পরিণত করে। পরিস্থিতি এমন হয়েছিল যে বাকি মিউজিক কোম্পানিগুলো যেমন টিপস, ভেনাস সবাই টি সিরিজের থেকে অনেক পিছিয়ে পড়েছিল। গুলশান কুমারের হত্যাকাণ্ডের সঙ্গে এই কোম্পানিগুলোরও নাম কিন্তু উঠে আসে। এদিকে গুলশান কুমার যখন মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছিলেন, সেই সময় মুম্বাই শহরে আন্ডারওয়ার্ল্ডে এক নতুন নাম উঠে আসছিল, দাউদ ইব্রাহিম। আর দাউদের উত্থানের পিছনে প্রধান কারণ ছিল মুম্বাইয়ের রিয়েল এস্টেট ব্যবসা।
এর মধ্যে 1993 সালে মুম্বাইয়ের সিরিয়াল ব্রহ্মবাস্ট হয়, যার সাথে দাউদ ইব্রাহিমের নাম সরাসরি জড়িয়ে গিয়েছিল। দাউদ তখন দুবাই পালিয়ে গেলেও মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড তার ডি কোম্পানির অলিখিত রাজত্ব চলছিল। এই সময় রিয়েল এস্টেট থেকে তাদের লাভ কম হতে থাকে, তাই ডি কোম্পানির নজর পড়ে বলিউডের দিকে, কারণ বলিউড তখন বিশাল ব্যবসা করছিল। দাউদের ডি কোম্পানি বলিউডের তারকাদের ভয় দেখাতে শুরু করে এবং তাদের কাছ থেকে প্রোটেকশনের নামে টাকা দাবি করত। যদি কেউ তাদের কথা না শুনত, তাদের নাম দাউদের হিট লিস্টে উঠে যেত, যার পরিণতি ছিল মৃত্যু। অন্যদিকে 1993 সালে ভারতের সবচেয়ে বেশি ট্যাক্স দেওয়া ব্যক্তিদের মধ্যে গুলশান কুমার শীর্ষে ছিলেন। টি সিরিজের সেই সময় বার্ষিক টার্নওভার ছিল প্রায় 3,500 কোটি টাকা। গুলশান এই সময় প্রচুর মন্দির নির্মাণ ও গরিবদের জন্য দান ধ্যান করতেন। আর গুলশানের এমন বিপুল সাফল্যের ওপর নজর পড়েছিল ডি কোম্পানির। বলা হয় আবু সালেম তাকে টাকার জন্য ফোন করেছিলেন এবং তিনি মাঝে মাঝে কিছু টাকাও দিয়েছিলেন। কিন্তু দাউদের সঙ্গে গুলশানের আসল শত্রুতা শুরু হয়েছিল অন্য একটি কারণে। এই সব কিছু শুরু হয় একজন মিউজিক ডিরেক্টরের হাত ধরে। আশিকি মুভির মিউজিক ডিরেক্টর নাদিম সাইফি নিজের গাওয়া একটি অ্যালবাম টি সিরিজের লেভেলে পাবলিশ করতে চেয়েছিল। যখন তিনি এই প্রস্তাব গুলশানের কাছে দেন, গুলশান জানান যে মিউজিক ডিরেক্টর হিসাবে ভালো হলেও তার গানের গলা ভালো ছিল না। গুলশান কুমার অ্যালবামটি প্রযোজনা করতে রাজি ছিলেন না, কিন্তু নাদিমের বারবার অনুরোধের পর তিনি অ্যালবামটি প্রযোজনা করেন। কিন্তু সেই অ্যালবাম হাই আজনাবি পুরোপুরি ফ্লপ হয়ে যায়। এতে টি সিরিজের প্রচুর লোকসান হয়, কিন্তু নাদিম বারবার গুলশানকে দায়ী করতে থাকে তিনি ঠিকঠাকভাবে এর প্রমোশন করেননি, নাদিমকে মিউজিক ডিরেক্টর হিসাবে নিচ্ছিলেন না। এতে নাদিমের মনে হয় যে গুলশান কুমার তার কেরিয়ার শেষ করে দিতে চাইছেন, তাই নাদিম সাইফি এবার গুলশানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করেন। নাদিমের আন্ডারওয়ার্ল্ডের সাথে একটি স্ট্রং যোগাযোগ ছিল। সে মাঝে মাঝে দুবাইতে অনুষ্ঠান করতে যেত, যেগুলো দাউদ ইব্রাহিমের লোকেরা স্পন্সর করত। আর নাদিম নানাভাবে গুলশান কুমারকে হত্যার জন্য ডি কোম্পানিকে বোঝাতে থাকে। 1997 সালের 12 জুন গুলশান কুমারের হত্যার ঠিক 2 মাস আগে 5ই আগস্ট আবু সালেম গুলশান কুমারকে ফোন করে। সে তার প্রোটেকশনের জন্য 10 কোটি টাকা দাবি করে। গুলশান কুমার সরাসরি টাকা দিতে অস্বীকার করেন। গুলশান কুমার না করতে আবু সালেম ফোন কেটে দেয়। এর মধ্যেই মুম্বাই পুলিশের কাছেও একটি তথ্য চলে আসে যে দাউদ ইব্রাহিমের টিম বলিউডের কোনো বড় সেলিব্রিটিকে হত্যা করতে চায়। মুম্বাই পুলিশ বড় বড় সেলিব্রিটিদের নিরাপত্তা বাড়িয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত গুলশান কুমারের নামটি তাদের তালিকা থেকে বাদ পড়ে যায়। বলা হয় সেই সময় পুলিশ ভাবতেও পারেনি যে কেউ গুলশান কুমারকে হত্যা করতে পারে। এছাড়াও গুলশান কুমারের কাছে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে একজন দেহরক্ষী দেওয়া হয়েছিল। আবু সালেম যখন গুলশান কুমারকে টাকার জন্য ফোন করেছিল, তখন গুলশানের ভাই কিষান কুমার তাকে পুলিশকে বিষয়টিকে জানাতে বলেছিলেন। কিন্তু গুলশান কুমার পুলিশকে কিছুই জানায়নি, কারণ তিনি ভেবেছিলেন পুলিশকে জানালে ডি কোম্পানির সাথে তার শত্রুতা আরও বেড়ে যাবে। এরপর হত্যার ঠিক 3 দিন আগে 9ই আগস্ট আবু সালেম আরও একবার গুলশানকে ফোন করে। এবার সে 10 কোটি টাকা দাবি করে। তবে এই সময় আবু সালেম 10 কোটি টাকা চাওয়ার পাশাপাশি জিজ্ঞাসা করে সে কেন নাদিমকে আর কোনো কাজে নিচ্ছে না। আবু সালেমের মুখে নাদিমের নাম শুনে গুলশান চমকে যান, কারণ তিনি নাদিমকে নিজের বন্ধু ভাবতেন। গুলশান তখন বলেছিলেন, তোমাকে টাকা দেওয়া থেকে মন্দিরের দান বক্সে টাকা দেওয়া অনেক ভালো। গুলশান যখন ফোনে কথা বলছিলেন, তার পাশে দাঁড়িয়েছিলেন তার ভাই কিষান কুমার। তিনি এবারও গুলশানকে পুলিশকে এই বিষয়ে জানাতে বলেন, কিন্তু গুলশান এবারও বিষয়টি এড়িয়ে যান। আর এর পরেই আসে সেই ভয়ঙ্কর দিন 12ই আগস্ট 1997। শুটাররা আগে থেকে মন্দিরের সামনে একটি সেলুনে বসেছিল। গুলশান কুমার মন্দির থেকে বেরোতেই গুলি দিয়ে তার শরীর ঝাঁঝরা করে দেয়। তার মৃত্যুর পর বলিউড জুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়ে, সাথে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কারণ গুলশান কুমারের মতো এত ভালো মানুষকে যে ডি কোম্পানি হিট লিস্টে আনতে পারে তা কেউ ভাবতে পারেনি। শুরু হয় মুম্বাই পুলিশের তদন্ত। প্রথমেই উঠে আসে কেন সেদিন গুলশান কুমারের দেহরক্ষী তার সাথে ছিল না।
জানা যায় সেই দেহরক্ষী সেদিন অসুস্থ ছিল। এর মধ্যেই মুম্বাই পুলিশ জানতে পারে গুলশান কুমারের হত্যার সাথে জড়িত রয়েছে নাদিম সাইফি। নাদিম সাইফিকে যখন পুলিশ ধরতে যায় তখন জানা যায় সে হত্যার 2 মাস আগেই লন্ডনে চলে গিয়েছে। ভারত সরকার যখন ইউকে সরকারের সাথে কথা বলে তখন নাদিমকে গ্রেপ্তার করা হয়, কিন্তু নাদিমের বিরুদ্ধে মুম্বাই পুলিশ যে প্রমাণ দিয়েছিল তা ইউকের আদালতে খারিজ হয়ে যায়। এর ঠিক 1 বছর পরেই নাদিম ইউকের নাগরিকত্ব পেয়ে যায়। অন্যদিকে 3 জন শুটারের মধ্যে একজন পুলিশের জালে ধরা পড়েছিল। 2001 সালে আব্দুল রাইফকে কলকাতা থেকে ধরা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই সময় টি সিরিজের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি টিপসের কর্ণধার রমেশ তৌরানির নামও সেই হত্যাকাণ্ডের সঙ্গে জুড়ে ছিল, কিন্তু পোক্ত প্রমাণ না থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। শুটারের মধ্যে আব্দুল রাইফের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু বাকি 2 জনকে কোর্ট ছেড়ে দিয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে মুম্বাই পুলিশ কোনো প্রমাণ দিতে পারেনি। এই হত্যাকাণ্ডের আরেকজন মাস্টারমাইন্ড আবু সালেমকে 2005 সালে পর্তুগাল থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তার উপর কোনো গুলশান কুমারের হত্যাকাণ্ডের দোষ চাপানো হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছিল 1993 সালের মুম্বাই বম ব্লাস্টের সাথে জড়িত থাকার কারণে। আর এইভাবে একজন ভালো মানুষ তার মৃত্যুর বিচার আজও পায়নি। তবে গুলশান কুমার মারা গেলেও তার স্বপ্ন আজও বেঁচে রয়েছে টি সিরিজের মাধ্যমে। আজকের দিনে টি সিরিজ ভারতের সবচেয়ে বড় মিউজিক প্রোডাকশন কোম্পানি এবং পৃথিবীর 2য় বৃহত্তম ইউটিউব চ্যানেল। গুলশান কুমার আমাদের সবার জন্য একটি অনুপ্রেরণা। তো এই ছিল গুলশান কুমারের হত্যাকাণ্ডের গল্প। আমি ছিলাম সুমন্ত আপনার সাথে, আর আপনি দেখছিলেন অন্তর্বিনা ইউটিউব চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।